এখানে তুলে এনেছেন কেন? আমি এখন কোথায়? হু আর ইউ? কেউ কথা বলছেন না কেন? আমার চোখের বাঁধন খুলে দিন প্লিজ। এতক্ষণ যে কথা বলছিল সে আমাদের গল্পের নায়িকা রিয়া। ওই চুপ, কোনো কথা বলবি না। তোর সাহস কি করে হয় আমাকে রেখে অন্যজনকে বিয়ে করার? কি আপনি? আর আমাকে এইভাবে বেঁধে রেখেছেন কেন? প্লিজ আমার চোখের বাঁধনটি খুলে দিন। রিয়ার কথার মতো ছেলেটি তার চোখের বাঁধন খুলে দিল। এইবার বলেন কে আপনি? কি বলছো তুমি? আমাকে চিনতে পারছো না? রিয়া ছেলেটির দিকে ভালোভাবে তাকিয়ে দেখে অবাক হয়ে গেল, কারণ ছেলেটি আর অন্য কেউ না, সেটা হচ্ছে সজীব। তাদের বাসার পাশে তার বাসা। তার এক ক্লাস সিনিয়র, তারা একই কলেজে পড়তো। দেখে পাগল পাগল লাগতো আর কেমন যেন। তো তার বর্ণনা দেই। সে ছিল 6 ফুট লম্বা, ফর্সা, চুলগুলো বড় বড় আর চাপদারি। তাকে দেখে যে কোনো মেয়ে ক্রাশ খাবে। কিন্তু সে এতদিন কোথায় ছিল? আজ রিয়ার বিয়ে, সেটাও কিভাবে জানলো? সেটাও রিয়া বুঝতেছে না। আপাতত এটুকু জানলে হবে। চলেন এখন গল্পেতে ফিরি। আপনি? আর আমাকে এভাবে তুলে এনেছেন কেন? তোর সাহস কি করে হয় বিয়ে করার? কেন? আমি বিয়ে করতে পারবো না। আমি যেই ছেলেকে ভালোবাসি তার সাথে আমার বিয়ে হচ্ছে। এতে আপনার সমস্যা কোথায়? না, তার সাথে তোর কখনো বিয়ে হবে না। তোকে শুধু আমি ভালোবাসি, আর এটাই আমার সমস্যা, বুঝেছিস? কি বলছেন এসব? আজ আমার বিয়ে আর আপনি এখন এ কথা বলছেন? আর আপনি তো একটা পাগল। আমি কখনোই আপনাকে ভালোবাসতে পারবো না। আসলে আমাকে পাগল বলার একটা কাহিনী আছে, সেটা পরে শুনলেই চলবে। কি আমি পাগল? বলেই পেছন থেকে কি যেন একটা বের করলো, আর সেটা দেখে আমার গলা শুকিয়ে গেল। কারণ সজীবের হাতে যেটা ছিল সেটা হচ্ছে পিস্তল। তো কি বলছিলি? আমাকে ভালোবাসবি না? কখনোই না। আমি শুধু হৃদয়কে ভালোবাসি। কথাটা শোনার পর আমার চোখ আগুনের মতো লাল হয়ে গেল, আর হাতের পিস্তলটা নিয়ে রিয়ার সামনে বরাবর গুলি করলাম। গুলির আওয়াজ শুনে রিয়া চিৎকার করতে লাগলো, মনে করছে তাকেই গুলি করেছি। কিন্তু না, তাকে গুলি করিনি। তাহলে কাকে করলো সেটা দেখার জন্য রিয়া মাথা উঁচু করে দেখতে গেল। তখনই আমি রিয়ার গাল দুহাত দিয়ে ধরে রিয়ার ঠোঁটে কিস করতে লাগলাম। রিয়া বোকার মতো হয়ে গেল। তার সাথে কি হচ্ছে এখনো বুঝতেই পারছে না। রিয়া আমাকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু তার হাত বাঁধার কারণে সে পারছে না। আর এইদিকে আমি রিয়ার ঠোঁটে পাগলের মতো চুষে যাচ্ছি। প্রায় 15 মিনিট হয়ে গেছে, তাও তাকে ছাড়ছি না। রিয়ার ঠোঁট দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে, তাও রিয়াকে ছাড়ছি না। রিয়া তো ভয় পেয়ে গেল, তার সাথে হচ্ছেটা কি। 30 মিনিট পর আমি রিয়ার ঠোঁট ছাড়লাম। রিয়া মাথাটা উঁচু করে আমাকে বলল, আপনি কি পাগল? আমার ঠোঁট দিয়ে রক্ত বের করে দিলেন। আচ্ছা আচ্ছা সরি, চুপ করো, কোনো কথা হবে না। কিন্তু রিয়া সজীবের কোনো কথা না শুনে কান্না করেই যাচ্ছে। ওই চুপ! ধমক শুনে রিয়া চুপ হয়ে গেল, কোনো কথা বলবে না। ছি! আর সজীব রিয়ার রক্ত দেখে পাগল হয়ে গেল। ভালোবাসা মানুষটা যদি কষ্ট হয় তাহলে কেউই ভালো থাকতে পারে না। তাই সজীবও পেল না। সজীব কি করবে বুঝতেই পারছে না। কি পরে এসেছো এইসব? অন্য কিছু পরে আসতে পারোনি? আজ আমার বিয়ে, তাই শাড়ি পরে আছি। ওই চুপ! আর একবার যদি বিয়ের কথা মুখে শুনি খুন করে ফেলবো। আমার কথা শুনে ভয় পেয়ে আর কিছু বলল না। আমি রিয়ার ঠোঁটের দিকে এগিয়ে গেলাম। ওই কি করছেন আপনি? বললাম না কোনো কথা বলবে না। রিয়া কিছু বলল না, কারণ সে জানে রিয়ার কোনো কথাই সে শুনবে না। তবে সজীবের গোষ্ঠী মনে মনে উদ্ধার করে দিচ্ছে। সজীব আর কোনো উপায় না পেয়ে তার শার্ট দিয়ে রিয়ার ঠোঁটে লেগে থাকা রক্ত সব মুছে ফেলল। রিয়া তো সজীবের কাণ্ড দেখে অবাক হয়ে আছে। রিয়া বলল, আচ্ছা, এইবার তো আমাকে ছেড়ে দিন। আমার বিয়ের সময় হয়ে যাচ্ছে। মা বাবাও আমাকে খুঁজছে। সেটা তো আর কখনো হবে না। মানে? মানে হচ্ছে আমি ছাড়া অন্য কারোর সাথে বিয়ে হবে না তোমার। বললেই হলো নাকি? আমি যেটা বলবো সেটাই হবে। প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার বিয়ের সময় পেরিয়ে যাচ্ছে। রিয়া মুখে বলছে কিন্তু মনে মনে অনেক খুশি, কারণ সে হৃদয়কে বিয়ে করতে চাচ্ছে না। বিয়েটা কার সাথে করবে? কেন? আমার বরের সাথে। কিন্তু সে তো নেই। নেই মানে? আমি তাকে উগান্ডায় পাঠিয়ে দিয়েছি। হোয়াট? তাকে আমি দেশের বাইরে পাঠিয়ে দিয়েছি।
আর এমন কাজ করেছি যাতে সে আর দেশে আসতে না পারে। তাহলে এখন আমার কি হবে? বলেই রিয়া নেকা কান্না করতে লাগলো, কিন্তু মনে মনে অনেক খুশি হয়েছে। সেটা তো সজীবকে বুঝতে দেওয়া যাবে না। আচ্ছা, আমরা এখন কোথায়? বিশাল এক জঙ্গলের মধ্যে। কি? আমার অনেক ভয় লাগে জঙ্গল। আরে পাগলি, ভয় পাচ্ছ কেন? আমি তো আছি। সেটাই তো বেশি ভয়। কি বললে? না না, কিছু না। আমার অনেক খিদে লেগেছে, আমাকে খেতে দিন কিছু প্লিজ। এই জঙ্গলের মধ্যে খাবার কোথায় পাবো? সেটা আমাকে নিয়ে আসার সময় মনে ছিল না? ফল আছে, খাবে? তাড়াতাড়ি নিয়ে আসেন। হুম। বলেই আমি বাইরে চলে আসলাম। আর বাহিরে আসতেই বন্ধুদের সাথে দেখা। কিরে, কোথায় যাচ্ছিস? এই তো একটু বাজারে যেতে হবে। তো তোরা কেমন আছিস? ভালোই, তোকে তো এখন দেখাই যায় না। কোথায় থাকিস? কোথায় আবার থাকবো, বাসায়। আমি কি বলছি, তুই পুকুরে থাকিস? আচ্ছা বাদ দে সব, পরে কথা হবে। ওকে বাই। তারপর ওদেরকে বিদায় দিয়ে ফল কেনার জন্য সোজা বাজারে চলে গেলাম। আর এইদিকে রিয়া ভাবছে সে আজ কোন বিপদে পড়েছে। অন্য কোথাও হলে সে এতক্ষণ পালিয়ে যেত, কিন্তু এই জঙ্গলের জন্য যাবে না, কারণ রিয়া ছোটকাল থেকে জঙ্গল ভয় পায়। এইসব কথা ভাবতে ভাবতে দেখলো গুন্ডাটা চলে এসেছে। এই নাও। আমার তো হাত পা বাঁধা, কিভাবে খাবো? আমি কিভাবে বলবো? আচ্ছা, আমার হাতের বাঁধন খুলে দেন। কখনো না। আজব তো, তাহলে আমি কিভাবে খাবো? আচ্ছা, আমি খাইয়ে দিচ্ছি। অনেক ক্ষুধা লেগেছে, তাই কিছু বললাম না। দেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই রিয়ার ক্ষুধা মিটে গেল সেই গুন্ডাটার কাণ্ড দেখে, কারণ সে তার ঠোঁটে করে আপেল নিয়ে রিয়ার বরাবর আসতেছিল। ওই ওই থামেন, আমি খাবো না। কেন? আমার খিদে নেই। ও আচ্ছা ঠিক আছে, আমি একাই খাই। বলেই গুন্ডাটা আমার সামনে থেকেই খেতে লাগলো। কি যে করি, খিদেও লেগেছে অনেক। আর গুন্ডাটা যেভাবে দিতে চাচ্ছে সেটা আমি মরে গেলেও খাবো না। আর এদিকে সজীব খেয়ে রিয়ার থেকে একটু দূরে বসলো। রুমের মধ্যে মোমবাতির আলো জ্বলার কারণে ঠিকভাবে দেখতে পাচ্ছে না গুন্ডাটা কোথায়। কিছুক্ষণ পরে ক্ষুধার জ্বালায় থাকতে না পেরে রিয়া, ওই হ্যালো মিস্টার, কোথায় আপনি? আজব তো, কোথায় গেল? অন্ধকার রুমে আমার ভয় করছে। হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? তো কেউ কথা বলছে না। রিয়া এবার ভয় পেয়ে কান্না করতে লাগলো। রিয়ার কান্না শুনে পাশের রুম থেকে সজীব দৌড়ে তার কাছে আসলো। কি হয়েছে পাগলি, তুমি কান্না করছো কেন? কান্না করছি কেন সেটা জানেন না? ও তোমার ক্ষুধা লেগেছে, তাই তো? হুম। দিব, তবে সেই আগের ভাবেই। ক্ষুধার জ্বালায় আর কিছু বললাম না। দেন। আমি তো মহা খুশি। তারপরে দেখলাম গুন্ডাটা তার মুখে একটা আপেল নিয়ে আমার কাছে এগিয়ে আসলো। ক্ষুধা লাগার কারণে আমিও কিছু বললাম না। ও একেবারেই আমার ঠোঁটের বরাবর চলে এসেছে। আর উপায় না পেয়ে আমি তার ঠোঁটের কাছে গিয়ে আমার ঠোঁট দিয়ে আপেলটাকে কামড় দিলাম। আপেলটা কামড় দেওয়ার সময় আমার ঠোঁটের সাথে ওনার ঠোঁট লেগে গেল। এভাবে 4টা আপেল খেলাম। পৃথিবীতে এইভাবে কেউ আপেল খেয়েছে কিনা সেটা আমি জানি না, তবে আজ আমি এই গুন্ডার কাছ থেকে শিখলাম। থ্যাঙ্কস। কেন? এমন একটা স্পেশাল মুহূর্ত দেওয়ার জন্য। শালা লুচ্চা, একা একটা মেয়েকে পেয়ে সুযোগের সদ্ব্যবহার করে নিলি। কিছু কি বললে? কুকু কুকু কই? কিছু না তো। আচ্ছা তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হবেন মানে? ও সরি, তোমাকে মিথ্যে বলেছি। আমরা এখন আমার বাসায় আছি, কোনো জঙ্গলে নেই। কি? আমার সাথে এত বড় মিথ্যা কথা বলেছেন? আগে জানলে আমি তখনই পালিয়ে যেতাম। সেই জন্যই তো তোমাকে বলি নাই বেবি। হোয়াট বেবি? মানে বাবুর আম্মু। কে বাবুর আম্মু? আমার সামনে যে বসে আছে। তবে এখনো হয়নি, তবে আজই হয়ে যাবে। মানে? মানে আজ আমাদের বিয়ে। কি? এই বিয়ে আমি কখনোই মেনে নিব না। তুমি না মানলেও চলবে, আমি তো মেনে নিব। দেখেন ভাই, আমি আপনার পায়ে ধরি, প্লিজ আমার এমন সর্বনাশ করবেন না। ওই তোর ভাইয়াকে? হ্যাঁ, আমি কোন জন্মের ভাইয়া তোর? রেগে যাওয়ার কারণে সজীবের চোখ লাল বর্ণের হয়ে গেছে, তাই দেখে রিয়ার গলা শুকিয়ে গেল। সরি সরি, আর কখনো বলবো না। মনে থাকে যেন। জি, একটা কথা বলবো। আরে একটা কথা কেন, কিছুক্ষণ পরেই তুমি আমার বউ হয়ে যাবে। একটা কেন, যতটা ইচ্ছা বলো। বেটা গুন্ডা বলে কি?
তাকে আমি কখনোই বর হিসেবে মেনে নিব না। কি বললে? না মানে বলছি, আমি একটু জল খাবো। আচ্ছা বসো, আমি এখনই নিয়ে আসছি। আমি তো বসেই আছি, উঠে তো দাঁড়াতে পারবো না, যেভাবে আমাকে বেঁধে রেখেছেন। তুমি পালিয়ে যাবে বলেই তো বেঁধে রেখেছি। আচ্ছা এবার খুলে দেন, আমি পালাবো না। সত্যি তো? হুম। তারপরে আমি রিয়ার বাঁধন খুলে দিলাম। বাঁচলাম। বেটা আমাকে যেভাবে বেঁধে রেখেছিল মনে হচ্ছে আমি কোনো চোর। কিছুক্ষণ পরে আমি একটা গ্লাসে করে জল নিয়ে আসলাম। এই নাও জল। তারপরে রিয়া জল খেতে লাগলো। জল এখনো খাওয়া হয়নি। হঠাৎ করে ওই বেটা আমাকে কিস করতে লাগলো। আমার মুখে জল থাকার কারণে কোনো কথাও বলতে পারলাম না, কিন্তু ওই বেটা আমার ঠোঁট কামড়িয়ে ধরে আছে। আল্লাহ গো, আমি কোন বিপদে পড়লাম। প্রায় 10 মিনিট পর আমাকে ছেড়ে দিল। ওই, আপনি কি মানুষ না অন্য কিছু? কেন? আমাকে দেখে কি মনে হয়? আপনাকে দেখে আজ তো একটু লুচু মনে হয়। ইস, নিজের বরকে কি কেউ এভাবে বলে? ওই কে আমার বর? আমি তোমার বর, বুঝলে? আর তার সার্টিফিকেটটা কিছুক্ষণ পরে পেয়ে যাব। কোনো জন্মেও পাবেন না। সেটা কিছুক্ষণ পরে বুঝতে পারবে। এই তো, এই সুযোগে ওই বেটা যখন বাথরুমে ঢুকবে তখন আমি পালিয়ে যাব। কি, পালিয়ে যাওয়ার চিন্তা করছো নাকি? না না, তা করব কেন? সেটা কখনো মনেই করবে না। হুম। তারপর যেই বাথরুমের মধ্যে ঢুকেছে, আমি ওই সুযোগে বের হয়ে আসার জন্য যেই দরজায় হাত দিলাম তখনই অ্যালার্ম বেজে উঠলো। আর ওই বেটা গুন্ডাটাও বের হয়ে আসলো। তার দিকে তাকিয়ে আমার চোখ বড় বড় হয়ে গেল, কারণ তার শরীরে একটা টাওয়াল ছাড়া আর কিছুই ছিল না। তার বুকে ঘন কালো লোম দেখা যাচ্ছে। আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো তাহলে তার লোম দেখেই ক্রাশ খেত। ওই মেয়ে, তুমি আমার কথা বুঝো না? আমি তো বাইরে যেতে চাচ্ছিলাম। থাক, আর মিথ্যা বলা লাগবে না। আমার সাথে চলো। কোথায়? বাথরুমে। কেন? কারণ তুমি আবার পালিয়ে যাবে তাই। না, আমি আর পালাবো না। আর কোনো কথা শুনতে চাই না। এই বলে ব্যাটাটা আমাকে কোলে করে বাথরুমের মধ্যে নিয়ে গেল। এখানে আমি কি করব? আমি গোসল করব, তা তুমি দেখবে। আমার লজ্জা লাগছে, প্লিজ আমাকে যেতে দিন। আরে বরকে দেখতে লজ্জা কিসের? কোনো কথা বলবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকবে। আর না করলে বুঝতেই তো পারছো। না না, থাক, আমি কিছু করছি না। কি ছেলে রে বাবা, একটুও লজ্জা নেই। মনে মনে বললাম, ওই বেটা গোসল করছে আর আমি চোখ বন্ধ করে আছি, আমাকে পেছনে ঘুরতেও দিচ্ছে না। বেটা বলে আমার মুখ দেখবে আর গোসল করবে, তাই আমি চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। হঠাৎ আমার ঠান্ডা লাগছে, কেন বুঝলাম না তো। চোখ খুলে দেখি গুন্ডাটা জল দিয়ে ভিজিয়ে দিয়েছে। ওই ওই, করছেনটা কি? কেন, দেখতে পাচ্ছ না? আমাকে ভিজিয়ে দিলেন কেন? আরে বউ আর বর তো একসাথে গোসল করে, তাই না? দেখেন, আমি কিন্তু আপনার বউ না। না, তবে হতে কতক্ষণ? আমি আর কিছু বললাম না, কারণ আমার কথা কিছুতেই শুনবে না। আচ্ছা, এইবার আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরো তো। আমার ভীষণ ঠান্ডা লাগছে। মানে? বাংলা বুঝো না? হুম। আমি বলছি আমরা এখন রোমান্স করব। কখনো না। তুমি করবে না, কিন্তু আমি তো করব। আর আমাকে জোর করে করতে হলে আমি কি করব সেটা তুমি ভালো করেই জানো। আমি আর কোনো কথা না শুনে তাকে সরাসরি জড়িয়ে ধরলাম, কারণ বেটা লুচুকে বিশ্বাস নেই। এই তো আমার লক্ষ্মী সোনা, আমার কথা কত সুন্দর করে শুনছে। তারপর দুজনে গোসলটা শেষ করে বাইরে বের হলাম। রিয়াকে নিয়ে আমার রুমে চলে গেলাম। আমার রুমে রিয়া এসে তো হা হয়ে গেল, কারণ আমার রুমে শুধু তার ছবি। সে এত ছবি কোথায় পেল? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আর ছবিগুলো অনেক জায়গায় তোলা, কিন্তু বেশি দিন আগের ছবি না। তার মানে সে আমাকে কিছুদিন আগে থেকে ফলো করে, আর আজ আমাকে তুলে নিয়ে এসেছে। এখন কি করে বাসায় যেতে পারবো? ওই কি ভাবছো? ভাবছি, আপনি আমাকে ভিজিয়ে দিলেন, এখন আমি কি পরবো? কেন, আমার জামা কাপড় পরবে? উপায় না পেয়ে আর কি করব, তাই গুন্ডাটার কাপড় পরতে হবে এখন। আচ্ছা দেন। তারপরে গুন্ডাটা তার আলমারির মধ্যে একটা প্যান্ট আর একটা শার্ট দিল। এই নাও, এইগুলা পরো। ওইগুলো আমি পরবো? তাছাড়া এখন আর কোনো উপায় নেই। বিকেলে গিয়ে তোমার সব কিছু নিয়ে আসবো। এখনকার মতো পরো। আচ্ছা, আপনি এবার বাইরে যান, আমি চেঞ্জ করব। বারে, বরের সামনে চেঞ্জ করলে সমস্যা কোথায়? কি? যা শুনেছো তাই। আমি কোথাও যাব না, এখানেই থাকবো। প্লিজ বোঝার চেষ্টা করেন।
যেতে পারি, তবে একটা শর্তে। আমাকে একটা চুম্মা দিতে হবে। কি? কখনোই না। তাহলে আমিও যাব না। কি যে করি হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে কোন জায়গায় পাঠালে? কোনো উপায় না পেয়ে বললাম, আচ্ছা আসেন এদিকে। আমার বলতে যেইটুকু দেরি, কিন্তু তার আসতে এত দেরি হয়নি। আচ্ছা চোখ বন্ধ করুন। কেন? আমার লজ্জা করে। আচ্ছা। গুন্ডাটা চোখ বন্ধ করলো, আর আমিও কি বিপদে পড়ে গেলাম। তার কপালে একটা চুম্মা দিলাম। এইটা কি হলো? কেন চুম্মা দিলাম? এইভাবে না। বলেই ব্যাটা আমার ঠোঁট তার ঠোঁটে রেখে আমার ঠোঁটের 12টা বাজাতে লাগলো। এতক্ষণ থেকে এটাই বুঝলাম যে এই পাগলের কাছ থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। 10 মিনিট পরে আমাকে ছেড়ে দিল। এইটা চুম্মা, বুঝলে? বলে শয়তানি হাসি দিয়ে বাইরে চলে গেল সজীব। রিয়া সজীবের ড্রেস পরেই বাইরে আসলো। দেখে সজীব সোফার উপরে বসে টিভির খবর দেখছে। আর খবর যেটা, সেটা হচ্ছে রিয়াকে নিয়েই, মানে রিয়াকে দেখাচ্ছে। আচ্ছা, আপনারা হয়তো রিয়ার ব্যাপারে কিছুই জানেন না, তাহলে চলুন রিয়া সম্পর্কে কিছু জেনে আসি। আমি নীলান্তিকা আহমেদ রিয়া, বাবা মায়ের একমাত্র রাজকন্যা। আমার বাবা পুলিশ কমিশনার, আর পুলিশ হওয়ার কারণে আমাকে কিডন্যাপ করার কথা বলছে। শোনেন, আমার বাবা একজন পুলিশ। যদি আমার বাবা জানতে পারে তাহলে আপনাকে কখনোই ছাড়বে না। সেটা জানার আগে তার একটা নাতিন হয়ে যাবে। মানে? মানে আমার শ্বশুর জানার আগে আমাদের কিউট একটা মেয়ে হয়ে যাবে। আপনি কি পাগল? কেন? এই যে আপনি সব সময় একটু একটু না, অনেক বেশিই বোঝেন। সেই জন্যই তো তুমি আমার হলে। আল্লাহ গো, খার কাছে আসলাম। আচ্ছা, তোমার কি কি লাগবে বলো, আমি এখন মার্কেটে যাব। আমার কিছু লাগবে না, আমি বাসায় যাব। সেটা তো যাবই, কিন্তু 1 বছর পরে। 1 বছর পরে কেন? কারণ আমাদের সাথে লতাও যাবে, তাই। লতা কে? ওই যে বললাম না, আমাদের একটা কিউট মেয়ে হবে, তার নাম রাখবো লতা। আল্লাহ গো, কি হলো? আমি পাগল হয়ে যাব। কিছুই হওয়া লাগবে না, শুধু আমার হয়ে থাকলেই হবে। আচ্ছা আপনি বাইরে যান তো, আমি একটু একা থাকবো। আচ্ছা, তবে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে না। যান এবার আপনি। পরে গুন্ডাটা চলে গেল, আর আমি অন্য কোনো চিন্তা না করে বাসার মধ্যে ঘুরতে লাগলাম। এত বড় বাড়ি রাতে তুলে এনেছিল, তাই কিছুই বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। এভাবে 2 ঘন্টা ধরে বাসার মধ্যে ঘুরতে লাগলাম। সন্ধ্যা হয়ে গেল, কিন্তু গুন্ডাটা এখনো আসছে না কেন? ভয় লাগছে আমার। হঠাৎ কারেন্ট চলে গেল, আমি তো ভয়ে শেষ। এখন অন্ধকারে কিভাবে থাকবো? আর কিছু না ভেবে লাগালাম চিৎকার। চিৎকার করে কান্না করতে লাগলাম। তখন শুনতে পেলাম বাইরে থেকে কে যেন দরজা খুলছে। আমি দৌড় দিয়ে তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে কান্না করেই যাচ্ছি। এই রিয়া, রিয়া, কি হয়েছে তোমার? কান্না করছো কেন? তার কথা শুনে বুঝলাম এটাই সেই গুন্ডা। ওই কি হয়েছে তোমার? আপনি সেই কখন গেছেন? আমার একা বাসায় থাকতে ভয় লাগে। সেটা আমাকে আগে বলবে তো। আমি কোনো কিছু বললাম না। আচ্ছা চলো ভিতরে এখন। তারপরে দুজনে ভিতরে চলে আসলাম। এই দেখো, তোমার জন্য কত কিছু নিয়ে এসেছি। আমার কিছুই লাগবে না, আমি বাসায় যাব। ওই চুপ, আর একবার বাড়ির কথা বললে খুন করে ফেলবো। বলেই আমি রিয়ার গলা চেপে ধরলাম। রিয়া নিঃশ্বাস না নিতে পেরে কাশতে লাগলো। তখনই আমি রিয়াকে ছেড়ে দিলাম। দেখলাম রিয়া হাঁপাচ্ছে, চোখ মুখ লাল হয়ে গেছে রিয়ার। আমি দৌড় দিয়ে জল নিয়ে আসলাম, তারপর রিয়াকে জল খাইয়ে দিলাম। কি ভেবেছে কি করে ফেলি কিছুই বুঝতে পারি না। কিছুটা দূরে গিয়ে কাচের টেবিলের উপরে বাড়ি দিলাম। সাথে সাথে আমার হাত কেটে অনেক রক্ত বের হতে লাগলো। তাও কোনো কিছু না দেখে দেওয়ালে আরও ঘুষি দিতে লাগলাম। তখনই রিয়া এসে, কি করছেন আপনি? আপনি কি পাগল হয়ে গেলেন? এই হাত তোমাকে অনেক কষ্ট দিয়েছে, তাই একে তো কষ্ট পাওয়াই লাগবে, বলে আবারও ঘুষি দিতে লাগলাম। আমি তার হাত ধরে নিয়ে এসেই সোফায় বসিয়ে দিলাম। না লাগবে না, তুমি আগে বলো তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। আপনি কি পাগল? প্লিজ বলবেন কোথায় আছে। এসব কথা পরে বলবেন। না, তুমি আগে বলো, তারপরে আমি বলছি। আল্লাহ, কোন ছেলের পাল্লায় পড়লাম রে। আগে বলতে বলছি। আচ্ছা, আমি কোথাও যাব না, এবার বলেন।
সত্যি তো? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। আচ্ছা, এইবার আমাকে জড়িয়ে ধরো। কি? আমি পারবো না। তাহলে আমিও বলবো না। গুন্ডাটার রক্ত বের হয়েই যাচ্ছে, কিন্তু তাই নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। আমিও আর কিছু না বলে তাকে জড়িয়ে ধরলাম। আচ্ছা, এবার তো বলেন। হুম, আমার রুমে টেবিলের উপরে রাখা আছে। রিয়া আর কোনো কথা না শুনে সজীবের রুমে দৌড়ে চলে গেল। রিয়া রুমে গিয়ে ড্রেসিং নিয়ে এসে সজীবের হাতে ব্যান্ডেজ করে দিল। আমার না অনেক ভালো লাগছে। ভালো লাগছে মানে? এই যে, আমার হাত না কাটলে তো তুমি এইভাবে আমার যত্ন নিতে না। আপনি কি সত্যিই পাগল? হুম, শুধু তোমার জন্য। আচ্ছা, বাসায় কি খাওয়ার কিছু আছে? না। আচ্ছা, আমি বাইরে গিয়ে খাবার কিনে আনছি। আপনাকে কোথাও যাওয়া লাগবে না। বাসায় কি কাঁচা বাজার আছে? হুম। রান্নাঘর কোন দিকে বলেন, আমি রান্না করছি। না না, থাক, তোমাকে রান্না করা লাগবে না। আমি বাইরে থেকে কিছু কিনে আনছি। বেশি কথা বলবেন না, চুপচাপ শুয়ে থাকেন। তারপরে সজীব আর কিছু বলল না। রিয়া রান্না করে ঘরে চলে গেল। যা যা ছিল তাই রান্না শেষ করে সজীবের রুমে গেল। রিয়া রুমে গিয়ে দেখলো সে ঘুমিয়ে পড়েছে। সজীবের গায়ে হাত দিয়ে ডাকতে গিয়ে দেখলো সজীবের অনেক জ্বর এসেছে। রিয়া এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। কিন্তু বাসায় তো ঔষধও নেই, কি করবে এখন? এইসব ভাবতে থাকে রিয়া। আবার এই পোশাকে তো বাইরেও যেতে পারবে না, কি করবে এখন? যে কিছুই বুঝতেছে না। তখনই মনে পড়ল সজীব তো কাল রাতে মার্কেটে গিয়েছিল, দেখলো ব্যাগগুলো পাশেই রাখা। ব্যাগটা বের করে দেখতে পেল 3টা কালো বোরকা আর কিছু জামা কাপড়। তাড়াতাড়ি বোরকা পরে বাইরে চলে গেল। বাসার নিচেই ফার্মেসি দোকান ছিল, তাই সেখান থেকে ওষুধ নিয়ে আবার চলে আসলো। তখন রিয়ার একটা কথা মনে পড়ছিল। গুন্ডাটাকে একা রেখে কোথাও যাওয়া যাবে না। একদিনই তার উপরে কেমন যেন মায়া জমে গেছে। ওষুধ নিয়ে তার কাছে আসলাম। ওই ওঠেন, এবার কিছু খেয়ে ওষুধ খেয়ে নিন। কিন্তু সজীবের কোনো শব্দ পেল না। রিয়া কিছুটা ভয় পেয়ে তার মাথায় হাত দিয়ে ডাকতে লাগলো। কিছুক্ষণ পরে সে চোখ খুলল। কিছু খেয়ে নিন। সজীব ঘুম থেকে উঠে খেতে গিয়েও খেতে পারল না, কারণ তার হাতে তো ব্যান্ডেজ করা। রিয়া সেটা বুঝতে পেরে তাকে খাওয়ানোর জন্য তার মুখের সামনে খাবার নিয়ে গেল। নিন, খেয়ে নিন। বিশ্বাস করো রিয়া, তোমাকে অনেক ভালোবাসি। তুমি কোথাও যেও না আমাকে ছেড়ে, তাহলে আমি মরেই যাব। আচ্ছা, আমি কোথাও যাচ্ছি না, এখন খেয়ে নিন। তারপরে সজীব আর কিছু বলল না। খাওয়া শেষ করে তাকে ওষুধ খাইয়ে দিল। ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ল সে। বুঝলাম না, এই মানুষটা এমন কেন? কিভাবে একজনকে এত ভালোবাসতে পারে? দেখলাম যে ঘুমিয়ে গেছে। হঠাৎ তার বিছানার পাশে একটা ডায়েরি দেখলাম। সেটা হাতে নিয়ে পাশে বসে পড়তে লাগলাম। ডায়েরির প্রথম পৃষ্ঠাতে আমার নাম দেওয়া, তাই পড়ার ইচ্ছাটা একটু বেশিই কাজ করছে, তাই পড়তে লাগলাম। আমি সজীব সেন, লেখাপড়া শেষ করে বর্তমানে ঘুরে বেড়াই। বাবা মা আছে, কিন্তু তাদের ভালোবাসা কখনো পাইনি। তারা দেশের বাইরেই থাকে সব সময়। আমার দেশে থাকতে ভালো লাগে, তাই এইখানেই থাকি। তেমন কোনো ভালো বন্ধু নেই। যারা আছে তারা শুধু আমার টাকা আছে বলেই আছে। একা একা থাকতে থাকতে এখন আর খারাপ লাগে না। কিন্তু হঠাৎ একদিনে একটা মেয়েকে রাস্তায় একজন বৃদ্ধাকে সাহায্য করতে দেখি। তাকে সবার থেকে একটু আলাদা মনে হয়, তাই তার সম্পর্কে জানার জন্য খোঁজ নিলাম। খোঁজ নিয়ে জানতে পারলাম তার নাম রিয়া, আমার পাশের গলিতেই থাকে। আস্তে আস্তে তাকে ভালো লাগতে শুরু করে। আর ভালো লাগা থেকে কবে যে ভালোবেসে ফেলেছি সেটা বুঝতেই পারি নাই। তাই তাকে ভালোবাসার কথাটা বলার জন্য তার কাছে যাই। কিন্তু সেই অন্য একটা ছেলেকে ভালোবাসতো। তার সাথে সুখে থাকবে বলে আমি না বলা ভালোবাসার কথা আমার মনের মধ্যেই রাখলাম। কিন্তু একদিন জানতে পারলাম সেই ছেলেটা প্লে বয়। তখন আমার রিয়ার কথা ভেবে অনেক কষ্ট পেলাম। তখনই আমি রিয়াকে ফোন দিলাম আর তার সাথে কথা বললাম যে তার বফ একটা খারাপ ছেলে। কিন্তু রিয়া সেটা না শুনে আমাকে অনেক অপমান করে। তাই আমি তার ফোনে তার বফের ছবি দিয়ে সিমটা বন্ধ করে রেখেছিলাম। তার মানে এই সেই ছেলে যার জন্য আমি একটা খারাপ ছেলের হাত থেকে বেঁচে গিয়েছিলাম। এই ছেলেকে কত খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। এইসব কথা বলে রিয়া আবার পড়তে লাগলো। এইভাবেই চলছিল আমার জীবন। একদিন একটা মার্কেটের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ একটা নীল শাড়ি দেখে দাঁড়িয়ে পড়লাম। কারণ যে নীল শাড়িটা কিনছিল সেটা রিয়া ছিল, কিন্তু সে না কিনে চলে গেল। পরে আমি ভিতরে গিয়ে জানলাম যে সেই শাড়িটা তারা অন্য কাস্টমারের কাছে বিক্রি করে দিয়েছে। আমি তাকে অনেক বুঝিয়ে নিয়ে আসলাম, কিন্তু ততক্ষণে রিয়া চলে গিয়েছিল। নীল শাড়ির সাথে নীল কাচের চুড়িও কিনেছিলাম। যদি কখনো তার সাথে দেখা হয়
তখন তাকে দিয়ে দিব, কিন্তু সেটা আর হলো না। সেই দিন রাতে মা আমাকে ফোন দিয়ে আমেরিকায় যেতে বলল। বাবা নাকি অসুস্থ, তাই আমি চলে গেলাম। কিন্তু না, আমাকে মিথ্যা বলে তারা আমাকে আমেরিকায় নিয়ে আসলো, আর তাদের বিজনেস পার্টনারের মেয়ের সাথে আমাকে বিয়ে দেওয়ার কথা বলল। কিন্তু আমি না করে দেই এবং বলি আমি একটা মেয়েকে ভালোবাসি। কিন্তু তারা আমার কোনো কথা না শুনে আমাকে একটা রুমের মধ্যে বন্ধ করে দিল, আর আমাকে 7 দিন না খাইয়ে রাখে। পৃথিবীর এমন বাবা মা আছে কিনা সেটা আমি জানি না, তবে পরে জানতে পারি তারা আমার আপন বাবা মা নয়। আমার বাবা মা অনেক আগেই মারা যায়। তারা ছিল আমার মামা মামি। আমার সম্পত্তির জন্যই এত ভালো সেজে এসেছে এখানে। রাত দিন বন্ধ রুমে থাকতে হতো আমাকে, আর না খেয়ে। কিন্তু আমার তেমন খারাপ লাগতো না, কারণ আমার কাছে রিয়াকে দেওয়া সেই শাড়ি আর চুড়ি ছিল, সেটা দেখে রাত পার করতাম। কিন্তু একদিন শুনলাম যে মামা মামি আমাকে মেরে ফেলে, আমার সম্পত্তি তাদের নামে করে নিবে। তখন আমি অনেক কষ্ট পেয়েছিলাম। তখন আমি এইসব না ভেবে তাদেরকে সব সম্পত্তি দিয়ে পালিয়ে দেশে চলে আসলাম। যে দেশে কেউ না থাকুক, রিয়া তো আছে, তার সাথে সারা জীবন কাটিয়ে দিতে পারবো। কিন্তু দেশে এসে শুনি রিয়ার নাকি আজ বিয়ে। তখনই মরে যেতে ইচ্ছা করছিল, যে যার জন্য এত কিছু ছেড়ে চলে আসলাম সেই আজ অন্য কারো হয়ে যাচ্ছে। কিন্তু কিছুক্ষণ পরে মনে আসলো যে রিয়া শুধু আমার, যেভাবেই হোক আমি তাকে নিজের করে নিবই। প্রয়োজনে তাকে জোর করে আমার করে রাখবো। সেদিন রাতেই রিয়াকে তুলে নিয়ে আসলাম। একটা ছেলে আমাকে এত ভালোবাসে যে আমার জন্য এত কিছু ছেড়ে দিয়ে চলে এসেছে। এই কথা ভাবতে ভাবতে কখন যে চোখ দিয়ে জল বেরিয়ে ডায়েরির উপরে পড়েছে জানতেই পারে নাই রিয়া। এসব ভাবতে ভাবতে রিয়া ওখানেই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে দেখে গুন্ডাটা আমাকে জড়িয়ে ধরে তার বুকের উপর নিয়ে শুয়ে আছে। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হলেও আজ কেন যেন বিরক্ত লাগছে না। তার পাগলামিগুলো আজ কেন যে ভালো লাগছে, কিন্তু কেন লাগছে সেটা বুঝতে পারছি না। আমি ওঠার চেষ্টা করলেও পারছি না। কি যে করি এখন? অনেক কষ্ট করে বের হয়ে চলে আসলাম। আর এইদিকে সজীব ঘুম থেকে উঠে দেখে রিয়া নেই। আর তখনই এক লাফ দিয়ে উঠে পড়ে। সারা রুমে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। তারপরে ছাদে যায়, কিন্তু কোথাও পায় না। বারান্দায়, রান্নাঘরে, টিভির রুমে, কোথাও গিয়ে পায় না। সজীব প্রায় পাগলের মতোই হয়ে যায়। মাথা নিচু করে টেবিলের পাশে বসে পড়ে। তখনই বাথরুম থেকে কিসের যেন শব্দ শুনতে পেল। সে তখনই বাথরুমের কাছে গিয়ে শাওয়ারের শব্দ শুনতে পেল। রিয়া, জি, কিছু বলবেন? বাইরে আসো তাড়াতাড়ি। সজীবের কথার মতো রিয়া বাহিরে আসলো। রিয়াকে দেখে সজীব জড়িয়ে ধরল আর গালে কপালে চুমু দিতে লাগলো। আর এমনভাবে জড়িয়ে ধরেছে যেন রিয়াকে তার কাছ থেকে কেউ কেড়ে নিয়ে যাবে। আর রিয়াও সজীবের সাথে সায় দিতে লাগলো। আর এইদিকে সজীব কান্না করছে। কই, আপনি কান্না করছেন কেন? জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। সারা বাড়ি তোমাকে খুঁজে কোথাও পাচ্ছিলাম না। আমি তো মনে করেছিলাম তুমি চলে গেছো। পাগল, তার জন্য কি কান্না করতে হবে? আমি যে তোমাকে কতটা ভালোবাসি সেটা তুমি কখনোই বুঝবে না। বুঝেছি বলেই তো মেনে নিয়েছি আপনাকে গুন্ডা। কি বললে? বলছি আমি কখনো যাব না আপনাকে ছেড়ে। কি সত্যি? হুম। রিয়ার কথা শুনে সজীব রিয়াকে কুলে তুলে নিয়ে ঘোরাতে লাগলো আনন্দের সাথে। এই কি করছেন? পড়ে যাবো তো। আরে পাগলি, তুমি পড়বে কেন? তুমি তো আমার বুকের মধ্যেই আছো। আচ্ছা, আপনি কি সারা জীবন এমনই পাগল থাকবেন? আমি এমনই পাগল থাকবো, আর এইভাবেই তোমাকে ভালোবেসে যাব। আমিও সেটাই চাই। কিছু বললে? বলছি এবার তো আমাকে নিচে নামিয়ে দেন। না, আজ সারাদিন তোমাকে কোলেই রাখবো। আল্লাহ গো, কি বলে এই গুন্ডাটা? আচ্ছা, তুমি মনে মনে কি বলো কিছুই বুঝি না। কিছু না, আমাকে নামিয়ে দেন প্লিজ। কেন? একটু কাজ আছে। কি কাজ? বলা যাবে না, জরুরি কাজ আছে, প্লিজ যেতে দিন। কি এমন কাজ যে বরকেও বলা যাবে না? আগে বলবে, পরে যেতে দিব। আল্লাহ, এই গুন্ডাটা তো আমার জীবনকে তেজপাতা বানিয়ে দিবে। কি হলো, বলছো না কেন? না, কোথাও না। ও আচ্ছা, চলো ছাদে যাই। এই সকালে ছাদে কেন? বউয়ের সাথে ছাদে যেতে সকাল আর বিকেল লাগে নাকি? ওই হ্যালো মিস্টার, এখনো আমি আপনার বউ হইনি। ও তাই তো, আমার তো মনেই নেই। আচ্ছা এখানে দাঁড়াও, আমি আসছি। যান যান। কিন্তু সজীব বলে উঠল, না না, তুমিও চলো, কারণ আমি তো বলেছি তোমাকে আজ আমি কোলে থেকে নামাবো না। না, হ্যাঁ। তারপর সজীব রিয়াকে কুলে করেই তার বেডরুমে নিয়ে গেল।
আর তখনই একটা ফোন আসলো। 20 মিনিটের মতো কার সাথে যেন কথা বলল, আবার আসতেও বলল। আমিও কিছু বুঝলাম না। আচ্ছা, আপনি কাকে আসতে বললেন? সেটা কিছুক্ষণ পরে বুঝতে পারবে। তাই আমিও আর কিছু বললাম না। কিছুক্ষণ পরে দেখলাম কলিং বেল বেজে উঠল। এই বাসায় কেউ এসেছে? প্লিজ এবার তো আমাকে নিচে নামিয়ে দেন প্লিজ। বললাম না বেশি কথা বলবে না। সজীবের কথা শুনে আমি গাল ফুলিয়ে তার কোলে বসে থাকলাম। সজীব ব্যাপারটা বুঝে আমার গাল দুইটা টেনে টমেটোর মতো লাল করে দিল। এই এই, আমার গাল টানছেন কেন? ইস, আমার বইয়ের গালগুলো এত সুন্দর, তাই না টেনে পারলাম না। ওই আবার বউ? বউকে তো বই বলবো, তাই না বউ? বউ বউ বউ? ওই কে আপনার বউ? কেন, তুমি হবে। আর এখনই। মানে? কিছু না বলে গুন্ডাটা দরজা খুলে দিল। আর দরজার ওপাশের লোকটা দেখে আমি অবাক হয়ে গেলাম। কারণ এই নামান আমাকে, লোক এসেছে তো। কেন? তোমাকে তো আগেই বলেছি নামাবো না। কিন্তু কাজী এই বাসায় কেন? ওই যে তোমাকে বউ বউ করলে রাগ করেছিলে তাই। কিন্তু তার জন্য কাজী কেন? কারণ এখন তোমাকে পার্মানেন্ট বউ করে নিব, তাই। আর তুমি রাগ করতে পারবে না বউ বলে ডাকলে। কি? না, আমি কখনোই বিয়ে করতে পারবো না। মানে তুমি করবে? তোমার আরো কেউ আছে বিয়ে করবে। তাহলে আমার তাদের সাথেই বিয়ে করান। আমি পারবো না। বেশি কথা বললে এইখানে থেকে নিচে ফেলে দিব কিন্তু। ওই না। আমাকে ভয় পেতে দেখে গুন্ডাটা হাসতে লাগছে। তাহলে কি দাঁত বন্ধ করে হাসবো? তাই তো ভুলেই গেছিলাম, দাঁত না বের করলে হাসবে কি করে? রিয়ার এমন ভাব দেখে সজীব আর কাজী সাহেবও হাসতে লাগলো। ওই কাজী সাহেব, আপনি হাসছেন কেন? কই না তো। আচ্ছা, এসব কথা বাদ দিন। কাজী সাহেব, এবার আপনি বিয়ের কাজ শুরু করেন। বাবা, কিন্তু পাত্রীকে তো আগে কুলে থেকে নামাও। সেটা আপনাকে দেখা লাগবে না। আপনি বিয়ে পড়াবেন নাকি সেটা বলেন। কাজী যেহেতু হয়েছি, বিয়ে তো এখন পড়াতেই হবে। কাজীর কথা শুনে রিয়ার কোথাও না তাকিয়ে সজীবের বুক বরাবর তার মুখ ডেকে রাখলো। সজীব আর কিছু বলল না, পাশের সোফায় বসে পড়ল। আর রিয়া এখনো তার কুলেই আছে। আচ্ছা বাবা, তোমার বাবা মার নাম বলো। আর মামুনি, তোমার বাবা মার নাম বলো। তারপরে আমরা আমাদের বাবা মার নাম বললাম। আচ্ছা বাবা, এইবার বলো কবুল। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। এইবার মামুনি বলো। আবুল আবুল আবুল। মামুনি, এমন বলতে হয় না। না, আমি বিয়ে করব না। কেন মামুনি? এই লোকটা ভালো না, পচা। ওই কি বললে? আর একবার বলো। না, কিছু না। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। এই তো লক্ষ্মী বউ আমার। শালা লুচ্চা বেটা, বিয়ে করেই বউ বউ করা শুরু করে দিয়েছে। ওই কি বললে? না না, কিছু না। আপনি তো আমার একমাত্র বর, আপনাকে কি আমি কিছু বলতে পারি? রিয়ার এমন কাণ্ড দেখে সজীবের সব রাগ গলে গেল। আর রিয়া তো এটার জন্য এমনটা করেছিল। কিন্তু বেটা আমার চালাকি ধরে ফেলে। বেটা কাজের সামনে আমাকে কিস করতে লাগলো। নাউজুবিল্লাহ, এ কোন যুগ আসলো রে বাবা! এখন তো মুরব্বি মানে না। কাজের কথা শুনে আমি তো লজ্জায় আর তার দিকে তাকাতে পারলাম না। দেখলাম সুজিত মানিব্যাগ থেকে টাকা বের করে কাজী সাহেবকে দিল আর তাকে এখান থেকে যেতে বলল হাতের ইশারায়। কাজীও বিনা টিকিটে সিনেমা না দেখে চলে গেল। কাজী চলে যাওয়ার পরে আমি জোর করে তাকে ছাড়িয়ে নেব ভাবলাম। ওই মিয়া, আপনার কি লজ্জা শরম বলতে কিছুই নেই? বউয়ের সামনে আবার কিসের লজ্জা? তাই বলে কাজীর সামনে এমন করতে হবে? কেন, কাজী সাহেব কি বিয়ে করার সময় এমন করে নাই? সেটা আমি কি করে জানবো? আচ্ছা, এসব কথা বাদ দিবে, চলো। কোথায়? কোথায় মানে? বাসর ঘরে। কি কি বাসর মানে? বাসর মানে বুঝো না? বিয়ে করলাম, এখন তুমি আমার বউ, তাই বাসর করতে হবে। দিনের বেলায় কি বাসর হয় নাকি? বিয়ে এখন করলাম তাই বাসরও এখন। তাই বলে দিনে? উফ, এত কথা বলো কেন? বলেই আমি রিয়াকে বেডরুমের মধ্যে নিয়ে গেলাম, কিন্তু রিয়াকে নামাচ্ছি না। এটা দেখে রিয়া হাসতে লাগলো। আপনি তো আমাকে নামাতেই পারবেন না, তাহলে বাসর করবেন কি করে? কিন্তু রিয়ার হাসি বেশিক্ষণ থাকলো না, কারণ তার আগে রিয়া ঠোঁট বন্ধ করে দিয়েছে সজীবের ঠোঁট দিয়ে। সজীব রিয়ার ঠোঁট চুষেই যাচ্ছে, আর রিয়া তো তাকে ছাড়ানোর চেষ্টা করছে। কিন্তু একটা মেয়ে একটা ছেলের সাথে কিভাবে পেরে উঠবে? আর পেরে ওঠারও কথা না। তাই আমি আর জোর না করে গুন্ডাটা যা করতে চাচ্ছে তাই করতে থাকুক, আমিও মাঝে মাঝে সায় দিই।
কিন্তু এখন ওর ছাড়ার নাম নেই। কি যে করি, তাই কোনো উপায় না পেয়ে তার ঠোঁটে হালকা কামড় দিলাম, আর তাকে কামড় দেওয়ার সাথে সাথে আমার ঠোঁট ছেড়ে দিল। কি হলো এটা? কই? কামড় দিলে কেন? তো কি করব? এইভাবে কি কেউ কিস করে? তো কিভাবে করে? অল্প একটু করে, তা না হলে তো দম বন্ধ হয়ে যেয়ে মরে যাব। তোমাকে কয় মিনিট ধরে কিস করছি জানো? 10 মিনিট? না, 45 মিনিট ধরে। কি? এত মিনিট কিস করেও আমি বেঁচে আছি কি করে? মানে? আমি তো টিভির মধ্যে দেখি গুন্ডারা কোনো মেয়েকে 10 মিনিট কিস করতে গেলে সে মেয়ে মরেই যায়। কি আমি গুন্ডা? তা নয় তো কি, এভাবে একটা অবলা মেয়েটি পেয়ে তাকে কিভাবে কিস করছেন? ইস, কি আমার অবলা রে! তোমার বর থাকতে তুমি এই কথা বলবে কেন? আমার বরটাও তো আমাকে মেরে ফেলতে চাচ্ছে। কিভাবে মেরে ফেলতে চাচ্ছি শুনি? এই যে কিস করে। আল্লাহ, কিস করলে কেউ কি মরে যায়? আচ্ছা সরি, আর করব না। দেখলাম অন্যদিকে মুখ ফিরিয়ে নিল, কিন্তু আমার কোল থেকে নামলো না। একটা কথা বলবো? সজীব কোনো কথা বলছে না। কি হলো, কথা বলছেন না কেন? তাও কোনো কথা নেই। আচ্ছা বাবা, সরি। এইবার তো আমার কথাটা শোনেন। কি কথা বলো? আমার দিকে তাকান। না, এইভাবে বলো। তা না হলে বলবো না। আচ্ছা, এইবার বলো। কিন্তু আমি এবার চুপ করে থাকলাম। কি হলো বলো। আগে চোখ বন্ধ করেন। না, তুমি আগে বলো। না, আপনি আগে চোখ বন্ধ করেন, তারপর বলবো। আচ্ছা, এই বলে আমি চোখ বন্ধ করলাম, আর সাথে সাথে রিয়া আমার ঠোঁটে কিস করতে লাগলো। আমি তো অবাক হয়ে রিয়ার দিকে তাকিয়ে আছি, কিছুই বুঝছি না আমার সাথে কি হলো এখন। আর রিয়া তো আমার কাজ করে যাচ্ছে। প্রায় 15 মিনিট পরে ছেড়ে দিল। এইটা কি হলো? কেন বোঝেন না? সব তো আমার মাথার উপর দিয়ে গেল। আচ্ছা থাক, কিছু বোঝা লাগবে না। তবে এটা জেনে রাখেন, আমিও পারি। ইস, তাই নাকি? হুম। তবে এটা দারুণ ছিল। কোনটা? এই যে এত সুন্দর মিষ্টিটা। লজ্জা লাগে না বুঝি আমার? বলে আমার বুকের মধ্যে মুখ লুকালো। ইস, আমার বউটার তো দেখি অনেক লজ্জা। সেটা তো হবেই, সব মেয়েদের লজ্জা থাকে। তাই নাকি? জানতাম না তো। আপনি এসব জানবেন কি করে? আপনি তো শুধু... আমি শুধু কি? না না, কিছু না। আমি শুধু ঠোঁট তোমার চিনি, তাই তো? হ্যাঁ? এই বেটা ভূত নাকি? আমার মনের কথা কিভাবে জানলো? কিছু বললে? না। ও আচ্ছা। এভাবেই তাদের দিনটা পার হলো। পরের দিন সকালে রিয়া ঘুম থেকে উঠে বলল, আচ্ছা, অনেকদিন তো বাসায় যায়নি, আর তারাও আমাকে খুঁজে বেড়াচ্ছে, তাই আজ তাদের কাছ থেকে ঘুরে আসি আর তাদের এই কথাটা বলি। না, তোমাকে যাওয়া লাগবে না, তুমি আর আসবে না। আরে পাগল, আসবো না কেন? আপনি তো আমার বর, আর বরের কাছ থেকে কি কেউ দূরে থাকে? সত্যি আসবে তো? বাবা, আসবো। আচ্ছা, সাবধানে যাও, আমিও বের হব এখন। রিয়া তার বাবার বাসার দিকে যেতে লাগলো। এইদিকে আমি অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে বের হলাম। ওহ, আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়েছি, 1 মাস হলো। আর নতুন অফিসে নতুন কলিগদের জন্য মিষ্টি নিয়ে গেলাম। আরে ভাইয়া, মিষ্টি কেন? বিয়ের মিষ্টি। কার বিয়ে? আমার বিয়ের। কি আপনার বিয়ে মানে? আপনি কবে বিয়ে করছেন? আগামীকাল। আমাদের কাউকে দাওয়াত দিলেন না? সরি, আসলে বিয়েটা হঠাৎ করে হয়ে গেছে। তবে আপনাদের সবাইকে অন্য একদিন দাওয়াত করে বাসায় নিয়ে যাব। আচ্ছা। বলে সবাই সবার কাজে মনোযোগ দিল। সজীবও কাজ করতে লাগলো। কিছুক্ষণ পরে রিয়ার কাছে ফোন দিল, কিন্তু রিয়া ফোন ধরল না। মনে করলো যে সে হয়তো বিজি আছে, তাই ধরছে না। এদিকে সজীব কাজ করতে করতে আর রিয়ার কথা মনে পড়ল না। কাজ শেষ করে বিকালে বাসায় গেল সজীব, কিন্তু বাসায় গিয়ে রিয়াকে দেখলো না। তাই রিয়ার কাছে ফোন দিল, কিন্তু তার নাম্বার বন্ধ দেখাচ্ছে। কি ব্যাপার? রিয়ার নাম্বার বন্ধ কেন? আর এখনো আসলো না কেন? তাহলে কি রিয়া আমাকে মিথ্যা কথা বলে চলে গেল? না না, এ আমি কি বলছি? সজীব আর কিছু না ভেবে তখনই বের হলো রিয়ার বাসার উদ্দেশ্যে। সজীবের বাসা থেকে রিয়ার বাসায় যেতে 2 ঘন্টা সময় লাগলো। রিয়ার বাসায় গিয়ে দেখলো তার বাসার গেটে তালা দেওয়া আছে। তালা দেওয়া কেন? তাহলে রিয়ার বাবা মা কোথায় গেল? সজীব কিছুই বুঝতে পারছে না।
তার মাথায় আস্তে আস্তে প্রেশার উঠে যাচ্ছে যে তার সাথে কি হচ্ছে। সজীব প্রায় পাগলের মতোই হয়ে গেল। রিয়াকে সারা শহর খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। সজীব কি করবে ভেবে পাচ্ছে না। রিয়ার কথা মাথায় নিয়ে রাস্তা পার হচ্ছিল, তখনই হঠাৎ করে পাশ দিয়ে একটা গাড়ি বের হলো। সেটা দেখার জন্য পিছে তাকাতেই পাশ থেকে আরেকটা ট্রাক এসে সজীবকে উড়িয়ে দিয়ে গেল। সজীবের সারা শরীর দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে, কিন্তু তার সেদিকে কোনো নজর নেই। সে একটা কথাই চিন্তা করছে, যেভাবেই হোক রিয়াকে খুঁজে পেতেই হবে, হয়তো তার কোনো বিপদ পড়েছে। এইসব কথা ভাবতে ভাবতে সজীব ওঠার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। আর পারবেই বা কি করে, তার তো পা ভেঙে গেছে। আর তার মাথায় অনেক পরিমাণে আঘাত লাগার কারণে তার মাথা জিনজিন করছে। কিন্তু সে এসবের কথা চিন্তা না করে দ্বিতীয়বারের মতো আবারও উঠতে যায়, কিন্তু সে এবারও উঠে দাঁড়াতে পারলো না। বাম পা ভেঙে যাওয়ার কারণে সেই পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছে না। আমাকে যেভাবে হোক উঠতেই হবে। তারপরে সে তৃতীয়বারের মতো উঠে গেল, কিন্তু সে এবার বাম পায়ে ভর না দিয়ে ডান পায়ে ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করলো। আর ডান পায়ে কোনো সমস্যা না হওয়ার কারণে ঠিকভাবে দাঁড়াতে পারলো, তবে আর বাম পাটা বাজ হয়েই থাকলো। পায়ে হেঁটে চললো, আর সেই পাকে হেঁচড়ে চলতে লাগলো। উদ্দেশ্য ছিল রাস্তার ওই পাশে যাওয়ার। ওই পাশে রিয়ার এক বান্ধবী থাকে, তার কাছে যাবে। তাই সজীব দ্বিতীয়বারের মতো রাস্তা পার হওয়ার জন্য পা টেনে টেনে হাঁটতে লাগলো। এবার সে বেশিরভাগ রাস্তা পার হয়ে চলে এসেছে। তখন দেখলো একটা গাড়ি অনেক জোরে তার দিকে আসছে। সে তাড়াতাড়ি হাঁটতে চাইলো, কিন্তু তার পায়ের জন্য সে জোরে হাঁটতে পারলো না। ঠিক তখনই সে আবারও গাড়ির সাথে ধাক্কা খেলো, কিন্তু এবার আগেরবার চেয়ে বেশি ধাক্কা খেলো। আর সে ধাক্কা সামলাতে না পেরে রাস্তার পাশে একটা ল্যাম্পপোস্ট ছিল, তার সাথে তার মাথায় অনেক জোরে বাড়ি লাগে। বাড়ি লাগার সাথে সাথে সজীব অজ্ঞান হয়ে যায়। পরে তার সাথে কি হয় সেটা আর মনে নেই। আজ 1 বছর পরে সজীবের জ্ঞান ফিরল। সজীব চোখ খুলে দেখলো তার পাশে রিয়া বসে আছে। সজীব রিয়াকে দেখে সাথে সাথে শোয়া থেকে উঠতে লাগলো, কিন্তু তার শরীরে বল না থাকার কারণে সে উঠতে পারল না। এদিকে রিয়া সজীবের জ্ঞান ফেরা দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছে না যে আজ 1 বছর পর সজীবের জ্ঞান ফিরে আসবে। রিয়া ডাক্তারকে ডেকে আনলো। আমার তো বিশ্বাস হচ্ছে না, ইনি এতদিন পরে আবার জ্ঞান ফিরে পাবে। সৃষ্টিকর্তা সব কিছুই পারে। রিয়ার বাবা মাও আছে। আচ্ছা, আপনারা হয়তো কিছুই বুঝলেন না কি হলো সজীবের সাথে, আর রিয়াই বা কোথায় ছিল। তাহলে চলুন ফ্ল্যাশব্যাকে। 1 বছর আগে রিয়া বাসায় যাওয়ার পরে। কিরে মামুনি, তুই এতদিন কোথায় ছিলি? জানিস তোকে আমরা কত খুঁজেছি। কোথায় ছিলে মামুনি তুমি? আমি এই ঢাকা শহরে কত খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। আমি এতদিন এই শহরেই ছিলাম। কিন্তু আমি তো কোথাও পেলাম না। আচ্ছা তাহলে শোনো। তারপরে রিয়ার সাথে যা যা হয়েছে সব বলল। রিয়ার কথা শুনে তারা হাসবে না রাগ করবে কিছুই বুঝতে পারছে না। মানে হলো রিয়ার জন্য এত ভালো একটা বর পেয়েছে সেটা জেনে খুশি হবে, না রিয়াকে তুলে নিয়ে গেছিল সেটা শুনে রাগ করবে। যাই হোক, তারা আর কোনো কিছু না বলে বলল, আমি শুনে অনেক খুশি হয়েছি যে তোর বরটা অনেক ভালো। আর জানিস, সব বাবা মাই চায় তার মেয়েকে ভালো একটা ছেলের সাথে বিয়ে দিবে। বাবা, আমি সত্যিই খুব ভাগ্যবান। আমরা তখন কথা বলতেছিলাম, হঠাৎ বাবার ফোনটা বেজে উঠল। বাবার কাছে কে যেন ফোন দিল। কি বলছেন? আমি এখনই আসছি। বাবা, কি হয়েছে? তারপরে বাবার কথা শুনে আমি তাড়াতাড়ি, বাবার এক বন্ধুর অ্যাক্সিডেন্ট করে, তাই শুনে আমরা তাড়াতাড়ি বের হয়ে যাই। আর তাড়াহুড়ো করে গাড়িতে ওঠার সময় আমার ফোনটা কোথায় পড়ে গেল বুঝতেই পারিনি। পরে সজীবের কাছে ফোন দিতে যেতে ফোনটা আর খুঁজে পাইনি। আর সজীবের নাম্বার মনে না থাকার কারণে ফোনও দিতে পারি নাই। তাই ভাবলাম কাল সকালে তার সাথে কথা হবেনি। কিন্তু এই একটা দিনের জন্য আমার জীবনে এমন একটা দিন নেমে আসবে সেটা আমি কখনোই ভাবতে পারি নাই। আমরা হাসপাতাল থেকে রাত 9টার দিকে বাসায় যাচ্ছিলাম, তখন দেখলাম রাস্তার উল্টো পাশে একটা ছেলে গাড়ির সাথে ধাক্কা খায় আর ল্যাম্প পোস্টের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে। সেটা বাবা দেখে তাড়াতাড়ি গাড়ি থামায়। কি হয়েছে বাবা? ওইখানে একটা ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। তারপরে আমরা সেইখানে যাই
আর গিয়ে যা দেখলাম তাতে করে আমার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না। আমি পড়ে থাকা ব্যক্তিকে জড়িয়ে ধরে কান্না করতে লাগি, কারণ মাটিতে পড়ে থাকা ব্যক্তিটা আর কেউ না, আমার সজীব। বাবা মা আমার এমন ব্যবহার দেখে বুঝে যায় যে এইটা অন্য কেউ না, আর সাথে সাথে সজীবকে নিয়ে হাসপাতালে চলে আসি। তারপরে ডাক্তার তাকে নিয়ে গেল। কান্না করিস না মা, সব কিছু ঠিক হয়ে যাবে। আমার জন্য ওর এমন হয়েছে। তোমার জন্য মানে? আমি যদি তাকে আগে থেকেই ফোন দিয়ে বলে রাখতাম তাহলে আজ এমন কিছুই হতো না। দেখ মা, সৃষ্টিকর্তা হয়তো এমন কিছু চেয়েছেন, তাই হয়েছে। তুই চিন্তা করিস না, সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখ, দেখবি তিনি সব কিছু ঠিক করে দিবেন। সেটাই যেন হয়। আমি তো তাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। হুম। আমরা কথা বলছিলাম, তখনই ডাক্তার বের হয়ে আসলো। আমি তার কাছে দৌড়ে গিয়ে বললাম, ডাক্তার, সজীবের কি অবস্থা? কেমন আছে এখনো? কি হলো ডাক্তার, কিছু বলছেন না কেন? আসলে আমরা অনেক চেষ্টা করলাম, কিন্তু তার ফল কিছুই হলো না। ডাক্তারের আর কোনো কথা না শুনে রিয়া ওখানে বসে কান্না করতে লাগলো। প্লিজ এভাবে কান্না করবেন না, আমার কথাটা তো আগে শুনেন। কি শুনবো? তাকে আর বাঁচানো যাবে না, এটাই তো? না, সেটা নয়। তাহলে কি? আসলে তার মাথায় অনেক জোরে বাড়ি লাগার কারণে তার ব্রেন ড্যামেজ হয়ে যায়, আর সে কোমায় চলে গিয়েছে। জানি না আর কখনো সে ফিরে আসতে পারবে কিনা। ডাক্তারের কথা শেষ না হতেই রিয়া বসা থেকে উঠে দৌড়ে সজীবের কাছে গেল। সজীবের মুখে অক্সিজেন দেওয়া আছে, কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। রিয়ার পেছনে পেছনে তার বাবা মাও আসলো। রিয়া তার মাকে ধরে কান্না করতে লাগলো। আমার সাথে এমন হলো কেন মা? আমি তো তাকে সত্যিই ভালোবেসে ফেলেছিলাম। কান্না করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। কই ঠিক হলো মা? তাকে তো আমার জীবন থেকে কেড়ে নিল। না মা, যদি তোর ভালোবাসা সত্যিই হয় তাহলে দেখিস উপর আল্লাহ তোকে তোর সজীবকে ফিরিয়ে দিবেন। সেটাই যেন হয় মা। তারপরে রিয়ার দিন গোনা শুরু হলো, আর তার বিশ্বাস ছিল যে সৃষ্টিকর্তা তার কাছে সজীবকে আবার ফিরিয়ে দিবে। আস্তে আস্তে দিন মাস সব চলে গেল, কিন্তু সজীবের কোনো পরিবর্তন হয়নি। সবাই আশা ছেড়ে দিল যে সে আর ভালো হবে না, কিন্তু রিয়ার এখনো বিশ্বাস আছে যে সজীব আবার ভালো হয়ে উঠবে। রিয়া সৃষ্টিকর্তার উপরে অধিক ভরসা রাখার কারণে সৃষ্টিকর্তাও তার কথা শুনল। একদিন সকালে সজীবের হাত পা আস্তে আস্তে কেঁপে উঠল আর চোখ খুলল। এই দেখে রিয়া ডাক্তারকে ডেকে আনলো। আমার তো বিশ্বাস হচ্ছে না যে 1 বছর পরে কেউ আবার স্বাভাবিক হয়ে উঠতে পারে। সৃষ্টিকর্তা চাইলে সব সম্ভব। আচ্ছা, আমরা কি এখন সজীবকে নিয়ে যেতে পারি? তবে একটা কথা মনে রাখবেন, তাকে কোনো কিছুর উপরে চাপ দিবেন না। বেশি চাপের কারণে অতিরিক্ত ভাবলে মাথার সমস্যা হবে। জি আচ্ছা। এরপর সেই গুন্ডাকে নিয়ে আমাদের বাসায় চলে আসলাম। ইস, এখন আর সে গুন্ডা নয়, এখন তো আমার বর মশাই। তো আমার বর মশাইকে বাসায় নিয়ে আসলাম। রিয়া, মা তুই সজীবকে তোর রুমে নিয়ে যা। তারপরে আমি তাকে নিয়ে আমার রুমে আসতে লাগলাম। আমি আগে আগে আর সে আমার পেছনে পেছনে। তখনই সে আমাকে ডাক দিল। রিয়া, জি। তোমাকে একটু ধরে হেঁটে যাই। তার মুখে আমার ডাক শোনার পরে আর কিছুই বলতে পারলাম না। কতদিন তার মুখে আমার নাম শুনি নাই। তারপরে সজীব রিয়াকে ধরে হাঁটতে লাগলো। জানো রিয়া, তোমাকে কতদিন পরে আজ আবার কাছে পেলাম। আপনি তো কিছুই বুঝতে পারেননি, আমি বুঝেছি। আপনাকে এত কাছে রেখেও আপনার সাথে কথা বলতে পারিনি। যদি আমি মরে যে। রিয়া সজীবকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এই পাগলি, কান্না করছো কেন? আপনি এই কথার কখনোই বলবেন না। আচ্ছা, বলবো না, তবে একটা শর্তে। কি শর্ত? এখন থেকে আমাকে তুমি করে বলতে হবে। কিন্তু। কোনো কিন্তু নাই, এখনই বলো। আচ্ছা, কাল থেকে বলবো। কাল না, এখনই বলো। আচ্ছা। কি হলো বলো। আচ্ছা, আপনার হাতটা কি ধরতে পারি? উফ, আবার আপনি? ও সরি, তোমার হাতটা কি একটু ধরতে পারি? নিজের বরের হাত ধরার কি পারমিশন নেওয়া লাগে? তাই তো। রিয়ার এমন কাণ্ড দেখে সজীব হাসতে লাগলো। তুমি হাসছো কেন? এই যে আগে রিয়াকে দেখে। আগের রিয়া মানে? আমার বাসায় যে রিয়া থাকতো ভয়ে ভয়ে। সেটা তো আপনার বাসা ছিল। সরি, তোমার বাসা। কিন্তু এখন তুমি আমার বাসায় আছো।
তুমি কিছুই করতে পারবে না, আর আমাকেও ভয় দেখাতে পারবে না। তাই নাকি? হুম। রিয়াকে আর কিছু বলতে না দিয়েই সজীব রিয়াকে কুলে তুলে নিল। এই এই কি করছো? ছাড়ো, পড়ে যাবো তো। কেন পড়ে যাবে কেন? ডাক্তার তোমাকে বেশি কথা বলতে নিষেধ করলো না? আর তুমি আমাকে কোলে নিয়েছো, তোমার কষ্ট হবে তো। হুম, কিন্তু ডাক্তার তো আর বলে নাই নিজের বউকে কোলে নেওয়া যাবে না, আর বউয়ের সাথে রোমান্স করা যাবে না। আল্লাহ গো, কি ছেলে আমার কপালে দিলে। কেন, কি হয়েছে? এইটা আমার বাসা। তো কি হয়েছে? আমাকে দেখে ভয় তো পাও একটু। আবার হাসছো? হাসবো না তো কি করব? আচ্ছা প্লিজ, তুমি আর বেশি কথা বলো না। আচ্ছা, কথা বলবো না, কিন্তু মুখে বলা বাদে অন্য কিছু করব। অন্য কিছু মানে? আচ্ছা, তোমার রুম কোথায়? এখনো তো পৌঁছালাম না। ওই যে, এটাই আমার রুম। আচ্ছা, ভিতরে চলো। হুম। বাবা, এত সুন্দর রুম। কেন, তোমার পছন্দ হয়নি? হুম, তবে একটা জিনিস বাদে। কি সেটা? তুমি। মানে? মানে এত সুন্দর রুমে তোমাকে দেখতে পেতনির মতো লাগছে। কি বললে? আচ্ছা, তোমার নীল শাড়ি আছে? হুম, কিন্তু কেন? আচ্ছা, এখনই বের করো। আচ্ছা। বলে রিয়া নীল শাড়ি বের করে আনলো। হুম, নাও। আচ্ছা দাঁড়াও, দরজা আগে বন্ধ করে আসি। এবার তো বলো, কি করবে শাড়ি দিয়ে? হুম, আচ্ছা এবার তুমি সবকিছু খুলে ফেলো। খুলে ফেলবো মানে? খুলে ফেলবে মানে এখন আমি তোমাকে শাড়ি পরাবো তাই? কি? কখনোই না। ও বুঝেছি, আগের সজীবের রূপ ধারণ করতে হবে, আর আগের সজীব হলে তোমাকে কি করবে সেটা ভালোই বুঝতে পারছো। না না, থাক, খুলছি। তারপরে রিয়া সবকিছু খুলে ফেললো, আর সজীব বেচারা রিয়ার দিকে হা করে তাকিয়ে রইল। কি মিস্টার, এভাবে হা করে থাকবেন নাকি শাড়িটা পরিয়ে দিবেন? ও হ্যাঁ, দিচ্ছি। তারপরে সজীব রিয়াকে শাড়ি পরাতে লাগলো। শাড়ি পরা প্রায় শেষ, শুধু রিয়ার নাভির নিচে কুচিটা গুঁজে দিল, আর হালকা স্বাভাবিকভাবেই রিয়ার নাভিতে একটা চুম্মা দিল। কিন্তু সজীব তো আর জানতো না যে রিয়া আর স্বাভাবিক নেই। রিয়ার ভেতরে একটা জ্বর বয়ে চলছে। রিয়ার সাথে সাথে সজীবের চুল চেপে ধরে সজীবের মাথাটা তার নাভি বরাবর চেপে ধরলো। এবার সজীবও পাগল হয়ে গেল রিয়া ছোঁয়া পেয়ে। এবার দুজন দুজনকেই ধরে পাগলের মতো কিস করতে লাগলো। আর কিছুক্ষণ পরে তারা ভালোবাসার রাজ্যে হাউডুবু খেতে চলে গেল। সকালবেলা পাখির কিচিমিচির সাথে যুগ হয়েছে রিয়ার মার ডাকাডাকি। রিয়া এবার বিরক্ত হয়ে বলল, কি হয়েছে মা, ডাকছো কেন? কিছু হয়নি, তাড়াতাড়ি বাহিরে আয়। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। রিয়ার চোখ ডলতে ডলতে উঠে বসে বিছনা থেকে নামতে যাবে, তখনও সজীব তার হাত ধরে বলল, কোথায় যাওয়া হচ্ছে আমাকে রেখে? মা ডাকছে। আর কিছুক্ষণ থাকো না? না, আমি ফ্রেশ হতে যাচ্ছি। কিছুক্ষণ পর রিয়া ফ্রেশ হয়ে বের হলো। এই যে কিছুক্ষণ পরে এসে যেন দেখি তুমি ফ্রেশ হয়ে বসে আছো। ওকে? ওকে মহারানী। রিয়া মিষ্টি একটি হাসি দিয়ে তার মায়ের কাছে চলে গেল। এখন বলতে গেলে কাকটাকা ভোর যাকে বলে। চারদিকে সবে সূর্যের কোমল আলো এসে ছুঁয়ে যাচ্ছে। কোমল মোলায়েম একটা আলোর ছাটা এসে পড়েছে রিয়াদের বারান্দায়। কয়েকটা চড়ুই পাখি যেন নিজেদের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিচির মিচির করে আলোচনা করেই যাচ্ছে, কিন্তু কয়েকটা কাক হয়তো আলোচনা না করে তুমুল স্বরে ঝগড়া করেই যাচ্ছে। এসবের দিকে মনোযোগ কাটিয়ে পিছনে তাকিয়ে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। তুমি কখন এলে? এই তো, কি করছিল আমার বর্মশাই? এই তো, তুমি বিহীন একা সূর্যের মায়া ভরা এই অপরূপ আলো দেখছিলাম মহারানী। ও মা, গুন্ডাটা এসব বলে কি? এই কি বললে? কিছু না। এই, তুমি এখনো ফ্রেশ হও নাই? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। তারপর আমি ফ্রেশ হয়ে সবাই মিলে নাস্তা সেরে বসে আছি। তখনই রিয়ার মা, হ্যাঁ মা ভালো। আচ্ছা বাবা, তুমি কি কোথাও যাবে নাকি? হ্যাঁ মা, একটু বাইরে থেকে ঘুরে আসতে মন চাইছে আর কি। তাহলে সাবধানে যেও বাবা। তারপর বাইরে বের হতে যাব, তখনই রিয়া ডাক দিল। কোথায় যাচ্ছ? ডেটিংয়ে যাচ্ছি গো। ভাবতে কেমন যেন লাগছে। ডেটিং এ যাচ্ছ মানে? ডেটিংয়ে যাচ্ছি মানে ডেটিংয়ে যাচ্ছি। তুই আমাকে রেখে এখন আরেক মেয়ের সাথে ডেটিং এ যাচ্ছিস? দাঁড়া, তোর ডেটিং ছুটাচ্ছি।
আরে জান, তুমি রাগ করো কেন? রাগ করব না? তুই আরেক মেয়ের সাথে ডেটিং করবি আর আমি রাগ করব না? মনে হয় এখন বোমা ফাটবে। আরে জান, তোমার সাথে আমি মজা করছিলাম। মজা করছিলে না? দাঁড়াও, তোমার মজা করা বের করছি। তুমি কি চাও আমি আগের সজীবকে জাগিয়ে তুলি? তখনই ফোনটা আমার বেজে উঠলো। দেখ দেখ, মনে হয় ফোন দিয়েছে, ফোনটা ধর। আরে রিয়া, আমি তোমার সাথে মজা করছিলাম। এখন মজা না, ফোন ধর, না হলে বাড়ি দিলাম। ফোন ধর বলছি। আচ্ছা ধরছি। তাও বাড়ি দিও না বউ। হাতের বাড়ি খেলে মান সম্মান ধুলাই বৃষ্টি অন্ধকার হয়ে যাবে। কি রে, তুই এখনো ফোন ধরস নাই কেন? তুই কি চাস আমি তোকে বাড়ি দেই? দাঁড়াও ধরছি। হ্যালো, দেখেন আপনি রং নাম্বারে ফোন দিচ্ছেন। ওই ভালোভাবে কথা বল। হ্যালো আপু, আপনি কোথায় ফোন দিয়েছেন? এই তুমি আমাকে আপু বলছো কেন? আর আজ না আমাদের ডেটিংয়ে যাওয়ার কথা? এই আপনি কে? আর আমি কখন আপনাকে বললাম ডেটিংয়ে যাওয়ার কথা? জানেন আমার বউ আছে। বাবু, কেন আমার সাথে দুষ্টুমি করছো? দেখো রিয়া, মেয়েটা মিথ্যা বলছে। আমি কিছু জানি না। তুই যদি না জানতি তাহলে বললি কেন ডেটিং এ যাবি? আমি তো মজা করে বলছি। কি হলো বাবু, তুমি কার সাথে কথা বলছো? এই সেরি, কে তোর বাবু? হ্যাঁ, এই তুমি কি আমার উপর রাগ করেছো? তুমি জানো আমি না আজকে তোমার পছন্দ করা নীল শাড়ি পরে আসবো ভেবেছি। কি মাইন্ডকে চিপায় ফাইসা গেছি। মজা কর, আরো মজা কর। সজীব তুই গেলি, এখন রিয়ার দিকে তাকিয়ে দেখি রিয়ার রাগে ঘন ঘন করছে। তোর অন্য মেয়ের সাথে ডেটিং করা আজকে বের করছি, দাঁড়া। একথা বলেই রিয়া আমার কলার ধরে টানতে টানতে বাসার ভিতরে নিয়ে গেল। তারপর থেকে শুরু হলো স্বামীর ওপর বউয়ের অত্যাচার। কেমন লাগে ডেটিং করতে? ও মা গো, বাঁচাও গো, আমার ভুল হয়েছে। সত্যি বলছি, আমি তোমার সাথে মজা করছি। তখনই একটা মেয়ে আসলো আর বলল, কেমন লাগলো দুলাভাই? কেমন লাগলো মানে? মিথ্যা বলে লাভ নাই, সবই সত্যি দেখেছি। তার মানে তুমি সবই দেখেছো? হুম। মান সম্মান মনে হয় সব শেষ হয়ে গেল। কিছু বললেন দুলাভাই? তোমার বোনকে বলো না আমার ভুল হয়ে গিয়েছে। আমাকে আর যে আসলে দুলাভাই, এটা রিয়ার প্ল্যান করে করা, এখানে আমার কিছু করার নেই। এই, তুই যা তো এখন এখান থেকে। মেয়েটি যা বললো তা কি সত্য? হুম, সব সত্য। তুমি আমাকে এভাবে মারতে পারলে? এ কথা বলতেই রিয়া কোথায় যেন চলে গেল। আর কিছুক্ষণ পর হাতে করে মলম নিয়ে আসলো আর আমাকে মলম লাগাতে থাকলো। আমি কিছু বুঝতেছি না। কেন পারবো না? তুমি যখন আমাকে কিডন্যাপ করেছিলে, বেঁধে রেখেছিলে, তখন আমার কেমন লাগছিল জানো? তার মানে তুমি আমার সাথে প্রতিশোধ নিলে? প্রতিশোধ না, তোমাকে বোঝালাম এভাবে জোর করে কিডন্যাপ করে বাসায় আটকে রেখে ভালোবাসা হয় না। আমার তখন কিডন্যাপ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। প্যান্টটা খুলো। প্যান্ট খুলবো? কি বললো এসব? প্যান্টটা খুলতে বলছি, খুলো। প্যান্ট করে কি করবে শুনি? আমি কি আমার বাবুটাকে কষ্ট দিতে পারি? তাই একটু মলম লাগিয়ে দেব। না থাক, লাগবে না। কেন লাগবে না? অবশ্যই লাগবে। আমার ব্যথা নেই। তুমি বললেই হলো ব্যথা নাই? আমি জানি না তোমার কতটা ব্যথা করছে। এ কি মোর জ্বালা, কি আর করা। তারপর মলম লাগাতে লাগলো। এতক্ষণ মেরে টেরে এখন মলম লাগানি হচ্ছে। এই আস্তে ব্যথা লাগে তো। একটু ব্যথা তো লাগবেই, কোনো টেনশন নেই, এখন সব ঠিক হয়ে যাবে। এইভাবেই মলম লাগাতে লাগাতে চলে গেল একটি বছর। রিয়া রিয়া, আমার ব্লেজারটা কোথায়? রিয়া ড্রয়িং রুম থেকে চেঁচিয়ে বলল, বেডে। আমার ফোন কোথায়? টেবিলে। আমার ওয়াচ কোথায়? টেবিলে। আমার পারফিউম কোথায়? টেবিলে। এবার সজীব রেগে গেল। টেবিলের সামনে দাঁড়িয়ে কোমরে দু হাত রেখে দাঁতে দাঁত চেপে বলল, আমার জেল কোথায়? টেবিলে। এবার আর নিজেকে আটকাতে পারল না, রুম থেকে বেরিয়ে গেল। এই মেয়ে কি বুঝে না যে কেন সজীব তাকে ডাকছে, নাকি বুঝেও না বুঝার ভান করছে? সজীব ড্রয়িং রুমে এসে দেখলো রিয়া সোফায় বসে খুব মনোযোগ সহকারে টিভি দেখছে, তাও আবার জবা। সজীব রেগে রিয়ার কাছে গিয়ে রিয়াকে আচমকা খুলে তুলে নিয়ে নিজের রুমে এসে দরজা লক করে দিল। এটা কি হলো? তুমি আমাকে এভাবে নিয়ে আসলে কেন? যারা ভালো কথায় বোঝে না তাদের আঙুল বাঁকা করে বোঝাতে হয়। রিয়াকে কুল থেকে নামাতে নামাতে বলল সজীব। মানে কি? দেখছিলে না আমি কাজ করছিলাম? হ্যাঁ দেখেছি, তুমি কি কাজ করছিলে। এখন একটা ভালো কাজ করো। কি ভালো কাজ? ব্রুকুচকে বলল রিয়া। আমাকে অফিসে 8 ঘন্টা থাকার এনার্জি দাও। ও হ্যালো, আমি এখন কোনো এনার্জি দিতে পারবো না, জানতো?
গুন্ডা, তার নাকি আবার এনার্জি লাগবে। সরুন, আমার জবা শেষ হয়ে যাচ্ছে। বলে রিয়া সজীবকে সরিয়ে রুম থেকে বেরোনোর জন্য দরজা অব্দি গেল, কিন্তু বাইরে যেতে পারল না। তার আগেই সজীব রিয়ার হাত ধরে তাকে দেয়ালের সাথে মিশিয়ে নিল। তুমি দিতে পারবে না তো কি হয়েছে, আমি তো নিতেই পারি। বলেই রিয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রিয়ার ঠোঁটে চেপে ধরল। রিয়াও আর বাধা দিল না, ভেসে যেতে লাগলো ভালোবাসার সাগরে। আজ সজীবের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে, কারণ আজ রিয়া সজীবের কানে কানে বলবে, গুন্ডা সাহেব, আপনি বাবা হতে চলেছেন।